পরিবারকে ছেড়ে নিজের দেশকে বেছে নেওয়া আসলে তাদের জন্য এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু যখন কথা দেশের আসে তখন প্রত্যেক মানুষই মাথা নত করে নেয়। গল্পের শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ে থেকে, যেখানে জার্মান আর্মি দখল করার জন্য সেখানে আসতে চলেছে, আর এতে মাত্র কয়েক ঘন্টাই বাকি আছে। ঠিক এরই মাঝে ফ্রেডরিক নামের এক ব্যক্তি নিজের বাড়িতে বাচ্চাদের জন্মদিন পালন করছিল, যেখানে সে তার বোন নিনিকেও নিমন্ত্রণ করেছিল। সবাই খুব আনন্দ করছিল। ঠিক তখনই হঠাৎ সাইরেন বাজতে শুরু করে, আর সেই লোকেদের লুকানোর জন্য বেসমেন্টে যেতে হয়। এখন এদের সবারই জানা আছে যে খুব শীঘ্রই তাদের এখান থেকে বের হতে হবে, কারণ জার্মান আর্মি যে কোনো সময় চলে আসতে পারে। অন্যদিকে নরওয়ের সেন্ট্রাল ব্যাংকের লোকেরা ওখানকার সোনা বাঁচানোর পরিকল্পনা করছে, কারণ যদি ওই সোনা জার্মান আর্মির হাতে লেগে যায় তবে তাদের দেশ পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তাই তারা সোনার বারগুলোকে কিছু কাঠের বাক্সে রেখে লেবেল লাগাতে শুরু করে, যাতে সেগুলোকে ব্যাংকের বাইরে পাঠানো যায়। এখন পরের দিন সকালে যখন ফ্রেডরিকের স্ত্রী স্যারা যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে থাকে, তখন ফ্রেডরিক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, কারণ তাকে ব্যাংকে গিয়ে সেখানকার কিছু কাজ দেখতে হবে। আসলে বন্ধুরা, ফ্রেডরিক ওই সেন্ট্রাল ব্যাংকেরই সেক্রেটারি ছিল, আর এই গম্ভীর পরিস্থিতিতে তাকে সেখানে যেতেই হতো। তার স্ত্রী তাকে বোঝায় যে সে তো ব্যাংকে মাত্র একজন ম্যানেজার, তাহলে সে কেন যাচ্ছে? তার জন্য কি তার পরিবার জরুরি নয়? কিন্তু এটা শুনে ফ্রেডরিক বলে, ব্যাংকে এমন কিছু কাগজ আছে যা জার্মান আর্মির হাতে পড়া উচিত নয়, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন সে ব্যাংকে পৌঁছে ওই সব কাগজ পড়াতে শুরু করে। তখনই অর্থমন্ত্রী, যে তার বন্ধু অস্কার, তার ফোন আসে। অস্কার সেই মুহূর্তে তাকে নিজের কাছে আসতে বলে, কারণ সেই একমাত্র লোক যার ওপর সে ভরসা করতে পারে। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার ওই সোনা বাক্স রাখার জন্য ব্যাংকের কর্মচারীদের অনেকগুলো লরি বা ট্রাক জোগাড় করতে বলে, যা তারা বাইরের লোকেদের কাছে সাহায্য চাইতে চলে যায়। এইসবের কিছুক্ষণ পর যখন ফ্রেডরিক নিজের বাড়ি পৌঁছায়, সে নিজের স্ত্রীকে ডাক দেয়, কিন্তু তার ঘরে কেউ ছিল না। আসলে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে সুইডেন চলে গেছে, কারণ সে আর অপেক্ষা করতে পারছিল না। এটা দেখে ফ্রেডরিকের খুব কষ্ট হয়। অন্যদিকে ব্যাংকের বাইরে এখন অনেকগুলো লরি চলে এসছে, আর সোনা সেগুলোতে রাখা হচ্ছে। অন্যদিকে নিনি যেখানে কাজ করে সেখান থেকে সব মানুষকে বাড়ি যাওয়ার জন্য বলা হয়, কারণ সেখানে থাকাটা বিপদমুক্ত ছিল না। অনেক জায়গায় জার্মান আর্মি চলে এসেছে, আর তারা আকাশ থেকে বোমা ফেলছে। এখন সেই সময় সমস্ত সোনা লরিতে লোড করা হয়ে গেছে, আর ইংভার নামের এক ব্যাংক ক্লার্ককে ওই সোনা লিলি হ্যামারের ব্যাংকে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়। ওই লোকগুলো যাওয়ার সাথে সাথেই জার্মান আর্মি সেখানে চলে আসে, আর তাদের মেজর অটো সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার রিক্সকে জিজ্ঞাসাবাদ করে। আর যখন তারা চাবি নিয়ে সিন্দুক খোলে, তখন সেখানে কিছু পাওয়া যায় না, যা দেখে মেজরের খুব রাগ হয়। সে রিক্সকে মারেও, কিন্তু এর পরেও সে তাদের কিছুই বলে না। অন্যদিকে ফ্রেডরিক অস্কারকে আনার জন্য তার বাড়ির বাইরে যায়, আর ওই সময় সেখানে জার্মান আর্মিও পৌঁছে গিয়েছিল। তখনই অস্কার পেছন থেকে এসে গাড়িতে বসে পড়ে, আর রাস্তায় ফ্রেডরিককে বলে সে তাকে একটা খুব গুরুত্বপূর্ণ মিশন দিচ্ছে, যা ছিল নরওয়ের সোনা বাঁচানো। কিন্তু এই কথা ফ্রেডরিক বুঝতে পারে না, কারণ তাকে তো জলদি নিজের পরিবারের কাছে পৌঁছতে হতো। কিন্তু তখনই অস্কার তাকে বলে সে তাকে একটা অর্ডার দিচ্ছে, আর সে ফ্রেডরিককে জানায় বর্তমানে সোনা লিলি হ্যামারে আছে, আর তাকে জলদি সেখান থেকে বের করতে হবে এবং ব্রিটিশদের এক জাহাজ পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাতে জার্মানরা সেটা খুঁজে না পায়। এখন যেহেতু ফ্রেডরিকের চেয়ে বেশি বিশ্বস্ত সেখানে আর কেউ ছিল না, তাই সে তাকেই মিশন দেয়। সে তাকে ফ্রেডরিকের পরিবারকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করার কথা বলে, কারণ যদি জার্মানরা তার নাম জেনে যায় তবে তারা তার পরিবারকে সবার আগে মেরে ফেলবে। এখন এটা তার জন্য করো অথবা মরো পরিস্থিতি, যার জন্য ফ্রেডরিক শেষমেশ রাজি হয়ে যায়। অন্যদিকে নরওয়ের সেনাও ফ্রেডরিকের সাথ দেওয়ার জন্য বের হচ্ছিল, কারণ এত সোনা সে বিনা নিরাপত্তায় নিয়ে যেতে পারে না। এখন যখন সে ব্যাংক ম্যানেজারকে ওই সোনা দেখানোর জন্য বলে, তখন সে মানা করে দেয়, কারণ তার কথা ছিল সে কাউকেই এইভাবে সোনা দেখাতে পারে না। তখন সে নিজের চিঠিও দেখায়, কিন্তু সে তবুও মানা করে দেয়, তার বিশ্বাসই হচ্ছিল না। এরপর সে ফ্রেডরিক সেখানেই বসে নিজের কাজ করতে থাকে। সে ব্যাংকের ফোন থেকেই নিজের স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কোনো খোঁজ ছিল না। তখনই নিনি তার সাথে দেখা করতে আসে, আর যখন ফ্রেডরিকের অপারেশনের কথা জানতে পারে, তখন সেও তার সাহায্য করার জন্য এগিয়ে আসে।
যদিও ফ্রেডরিক এটা ঠিক মনে করে না, কারণ মিশনটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু নিনির কথা হলো সে ইংরেজি জানে, আর এই কারণে সে ব্রিটিশ সেনার সাথে ভালোভাবে কথা বলতে পারবে। আর এটা শুনে সে তাকে নিজের সাথে সামিল করে নেয়। ওদিকে এখনও ব্যাংক ম্যানেজার লকার খুলছিল না, আর ওই সময় সেখানে নরওয়ের মেজর বিয়ন্ড আসে, যে ফ্রেডরিকের সাথ দেওয়ার জন্য সেখানে এসেছিল। এখন যখন ফ্রেডরিক ওই ম্যানেজারের ব্যাপারে বলে, তখন তারা ম্যানেজারকে খুব ধমকায়। অন্যদিকে মেজর অটোকে বাইরের বাচ্চাদের মাধ্যমে জানা যায় যে অনেক গাড়ি লিলিহ্যামার যাওয়ার জন্য বের হয়েছে, আর এতে তাদের ওখানকার খবর জানা হয়ে যায়। ম্যানেজার শেষমেশ লক খোলার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ওখানকার চাপের কারণে সেটা খুলছিল না। এখন জার্মান সেনাও সেখানে পৌঁছে গিয়েছিল, আর মেজর বিয়ন্ড আর অপেক্ষা করতে পারছিলেন না। তাই তিনি লকারকে বোমা দিয়ে ওড়ানোর প্ল্যান করেন। তখনই ফ্রেডরিক বলে, যদি সেই লকার না খোলে তবে সব সোনা জার্মানরা নিয়ে যাবে, আর এর দায়ী একমাত্র সেই হবে। এটা শুনে ম্যানেজার আরেকবার চেষ্টা করে এবং এবার সে লকার খুলে ফেলে। অন্যদিকে নিনি ব্রিটিশদের সাথে কথা বলার জন্য গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর সে জার্মানদেরও কথা শুনছিল। ওদিকে তারা সব সোনা নিয়ে একটা ট্রেন স্টেশনে পৌঁছে যায়, যেখানে সব সোনার প্রথম রেজিস্ট্রি হয়। এরপরই সেগুলোকে ট্রেনে রাখা হয়। যদিও মেজর বিয়ন্ডের এটা ভালো লাগছিল না, কারণ জার্মানরা সেখানে যে কোনো সময় পৌঁছাতে পারে, কিন্তু তাদের কমান্ডিং অফিসার ফ্রেডরিক ছিল, তাই তারা তাকে কিছুই বলতে পারে না। তখনই মেজর বিয়ন্ড আসেন এবং ইংভার ও তার সঙ্গীকে ট্রেনের লাইন চেক করার জন্য সামনে যেতে বলেন, যাতে সামনের রাস্তায় কোনো জার্মান থাকলে তারা আগেই জানতে পারে। যার পর সব সোনার এন্ট্রি হয়ে যায় এবং সেগুলোকে ট্রেনে লোড করে দেওয়া হয়। অন্যদিকে ইংভার এবং তার সঙ্গী যখন রেল চেক করছিল, তখনই তাদের সামনে একটা লাশ ঝুলতে দেখা যায়, যা দেখে তারা দুজনেই ঘাবড়ে যায়। যখন তারা তার কাছে যায়, তখন সেখানে একটা গ্রেনেড ছিল, যা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়, আর তখন তার আওয়াজ ট্রেন পর্যন্ত শোনা যায়, যাতে সব লোক সতর্ক হয়ে যায়। এখন যখন তারা ওই লোকেশনে পৌঁছায়, তো সেখানে ইংভার আর তার সঙ্গী বসেছিল, আর তারা আসলে নরওয়েরই লোক ছিল যারা জার্মানদের বিরুদ্ধে লড়াই করছিল। এখানে মেজর বিয়ন্ড তাদের বোঝান যে তারা একটা খুব বড় মিশনে আছে। এরপর তারা সুরক্ষিতভাবে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জার্মানরা যখন লিলিহ্যামার পৌঁছায়, তখন ওখানকার ম্যানেজারের কাছে সোনার ব্যাপারে জিজ্ঞেস করে। যখন সে সিন্দুক চেক করে, সেখানেও সোনা ছিল না, যা দেখে মেজর অটো এখন আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সেই কারণে সে নিজের লোকেদের খোঁজ নিতে বলে যে আসলে সোনা গেল কোথায়। কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনের ব্যাপারে তারা জেনে যায়। এই কারণে তারা প্লেন দিয়ে তাদের খোঁজার চেষ্টা করে। এখন প্লেন থেকে বাঁচার জন্য মেজর বিয়ন্ড ওই ট্রেনকে একটা টানেলে লুকিয়ে ফেলেন, আর রাতে যখন প্লেন ওরা বন্ধ হয়ে যায়, তখন তারা আবারও ট্রেনের যাত্রা শুরু করে। তবে সকাল হতেই স্টেশনের বাইরে অনেক লোক দাঁড়িয়ে থাকে, যা দেখে মেজর বিয়ন্ড আবারও নিজের লোকেদের সতর্ক হতে বলেন। এখন যখন ট্রেন থামে, তো একটা মেয়ে তাদের দিকে দৌড়ে আসে। আরে অন্য কেউ নয়, বরং ফ্রেডরিকের বোন নিনি ছিল। সে তাদের সবাইকে জানায় যে সামনের পুরো রাস্তা ক্লিয়ার আছে, তারা আরামে জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারবে, এবং সে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনের সাথেও কথা বলে নিয়েছে। এই খবর শুনে সবাই খুব খুশি হয় এবং সামনে এগোতে থাকে। তাদের মনে হয় এবার তারা আরামে সোনা রেখে সুরক্ষিতভাবে বাড়ি চলে যাবে, এবং এইভাবে তারা কিছুক্ষণের মধ্যেই ডক বা বন্দরে পৌঁছেও যায়। ফ্রেডরিক আবার সব বাক্সের নাম্বারিং করতে শুরু করে, যার উপর মেজর বিয়ন্ড বলেন যে এখন এটা ঝুঁকিপূর্ণ, কারণ জার্মানরা যে কোনো সময় সেখানে আসতে পারে। কিন্তু ফ্রেডরিক তার একটিও কথা শোনে না এবং নিজের কাজ করতে থাকে। তখনই হঠাৎ সেখানে সাইরেন বাজতে শুরু করে। জার্মান প্লেন ওই লোকেদের ওপর বোমা দিয়ে অ্যাটাক করতে শুরু করে, আর এতে তারা সব সোনা জাহাজে রাখতেই পারে না, এবং বেঁচে যাওয়া সোনা ও সোলজারদের সাথে ট্রেন আবারও সেখান থেকে চলতে শুরু করে। ওই প্লেন ট্রেনের ওপর অনেক বোমা ফেলে, যাতে আরও অনেক সোলজার মারা যায়। এখন অনেক কষ্টে তারা বেঁচে একটা লোকেশনে পৌঁছায়, কিন্তু ওই হামলায় অনেক লোক আহত হয়ে গেছে, যার পর মেজর বিয়ন্ড খুব রেগে যান। এখন সে ফ্রেডরিককেই দায়ী মনে করতে থাকে। এত মানুষের জখম দেখে ফ্রেডরিকেরও সাহস ভেঙে যায়, আর তখনই তার বোন তাকে সামলায়। সে তাকে বলে যে যদি সে সাহস ছেড়ে দেয়, তবে সেখানকার সব মানুষ ভেঙে পড়বে, আর এতে তাদের অনেক বড় ক্ষতি হবে। এরপর সে ফ্রেডরিককে একটা নাম্বার দেয়, যা দিয়ে হয়তো সে নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু তখনই হঠাৎ সে জানতে পারে তাদের ব্রিটিশদের সাথে কানেকশন ভেঙে গেছে, আর এই কারণে সে আবারও কথা বলার জন্য সেখানে যায়। এদিকে ফ্রেডরিক এবং বাকি লোকেরা পরিস্থিতি সামলাতে লেগে যায়। তারা সব আহত লোকেদের সাহায্য করে, আর সন্ধে হতেই নিনি ফিরে আসে। সে নিজের সাথে অনেকগুলো মাছ নিয়ে আসে এবং ফ্রেডরিককে জানায় ব্রিটিশরা তাকে কল করবে, যার পর সে আবারও মিশন পূরণ করার জন্য সেখান থেকে চলে যায়। এখন এই কলের অপেক্ষা করতে করতে ফ্রেডরিক রাতভর ওখানেই বসে থাকে, আর সকাল হয়ে যায়। কিন্তু সকাল হতেই তার কল আসে। তখন ব্রিটিশরা থেকে জানায় যে এখন তাদের মাত্র একটাই জাহাজ বেঁচে আছে, যা কিছুক্ষণ পরেই সেখান থেকে যাবে। এই কারণে তাদের অতি দ্রুত সেখানে পৌঁছাতে হবে। এটা শুনে মেজর বিয়ন্ড সব লোক মিলে একসাথে অনেকগুলো লরি নেওয়ার জন্য যায়, কারণ ওই যাত্রা তারা ট্রেন দিয়ে করতে পারবে না।
যখন তারা ফিরে আসে তো দেখে যে ফ্রেডরিক আবার ওই বাক্সের এন্ট্রি করার জন্য বসে আছে, যা দেখেছে সোলজারকে তৎক্ষণাৎ বাক্সগুলো লরিতে রাখার জন্য বলে। এরই সাথে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কিন্তু তখনই এক সোলজার, যে একজন কবি ছিল, সে বলে যে তারা সবাই নরওয়ের জন্য যে কাজ করছে এতে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে, তাই তাদের নিয়ম মেনেই কাজ করা উচিত। এবং সে তাদের এটাও বলে যে কারণ এমন সুযোগ তারা রোজ রোজ পাবে না, তাই তাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন এসব শুনে মেজর বিয়ন্ড গিয়ে ফ্রেডরিকের পেছনে দাঁড়িয়ে যায়, যার মানে এটা যে সবাই এখন কি করবে। এরই সাথে সব বাক্সের এন্ট্রি করার পর সেগুলোকে লরিতে রাখে দেওয়া হয়। এখন জার্মান আর্মি, যারা আগেই খুব রাগে ছিল কারণ তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল, কিন্তু এখন তারা ট্রেনকে খুঁজতে সফল হয়ে গিয়েছিল। ওই ট্রেনের লোকেশনের দিকে তারা এগোতে থাকে। তখনই সেখানে সাইরেন বাজতে শুরু করে, আর ফ্রেডরিক ও মেজর বিয়ন্ড সবার সাথে সব সোনা নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায়। রাস্তায় তারা জানতে পারে যে তাদের পুরনো লোকেশন পর্যন্ত জার্মানরা পৌঁছে গেছে, যার মানে ছিল তারা খুব শীঘ্রই তাদের কাছেও পৌঁছে যাবে। এই কারণে তারা সব লোক আলাদা আলাদা রাস্তা দিয়ে ডকে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তখনই ফ্রেডরিকের গাড়ি রাস্তায় আটকে যায়, আর অনেক চেষ্টার পরেও সেটা বের হচ্ছিল না। অন্যদিকে ইংভার ও তার সঙ্গে যে গাড়ি দিয়ে আসছিল তারও ইঞ্জিন খারাপ হয়ে যায়। তারা সেটা ঠিক করতে থাকে। অনেক চেষ্টার পর ফ্রেডরিকের গাড়ি সেখান থেকে বের হতে পারে আর ডকে পৌঁছে যায়। জার্মানরাও এখন তাদের পেছনে ছিল। এখন মেজর বিয়ন্ড ফ্রেডরিককে বলেন তাদের বেরোতে হবে, কিন্তু ফ্রেডরিক বলে তাদের ইংভারের অপেক্ষা করতে হবে। আর বোট স্টার্ট করতেই ওই লোকগুলো সেখানে চলে আসে। কিন্তু এরই সাথে জার্মান আর্মিও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা তাদের ওপর টানা হামলা করা শুরু করে, আর বোট ততক্ষণ জলে দূরে চলে গিয়েছিল। তখনই হঠাৎ একটা প্লেন ওপর থেকে তাদের ওপর হামলা করার জন্য আসে, কিন্তু তার নিশানা মিস হয়ে যায়, যাতে সবাই স্বস্তি পায়। এখন সন্ধে পর্যন্ত তারা তাদের লোকেশনে পৌঁছায়। ততক্ষণে সেখানে অনেক ধ্বংসলীলা হয়ে গিয়েছিল। ওই পুরো বন্দরকে জার্মানরা জ্বালিয়ে দিয়েছিল। এখন খুব কষ্টে সেখানে সব সোনার আবারও এন্ট্রি করা হয়। আর তখনই ফ্রেডরিক নিনিকে দেখে, যে তাকে জানায় তাকে যে টাকা নিয়ে যেতে হবে। এখন ওই সময় সেখানে অনেক জার্মান প্লেন ক্রমাগত ফায়ারিং করতে থাকে, যাতে সবকিছু ধ্বংস হতে শুরু করে আর আগুন লাগতে থাকে। এখন ফ্রেডরিক নিনি সাহায্য করে এবং একটা কাঠের সাহায্যে ওই বাড়ির গেট ভাঙে, যার পর তারা সব টাকা সেখান থেকে বের করে নেয়। তখনই হঠাৎ ইংভার, যে ওই সময় এন্ট্রি করছিল, তার হাত থেকে কিছু কাগজ উড়ে যায়। যখন সেগুলোকে বাঁচাতে যায় তখন ওই সময় সেখানে ফায়ারিং হতে থাকে, আর তাকে বাঁচানোর জন্য তার আরেক সঙ্গী সামনে আসে, যার অনেকগুলো গুলি লেগে যায়। ওই সময় পর্যন্ত নিনি আর ফ্রেডরিক শেষ বাক্সগুলো বের করে বাইরে আনছিল। তখনই হঠাৎ একটা বিশাল বড় ব্লাস্ট হয়, যাতে তারা দুজনে মরতে মরতে বাঁচে। এখন সকাল পর্যন্ত যখন তারা ফিরে পৌঁছায় তো ওই সময় ইংভার বিজয়ের সঙ্গীর লাশ কোলে নিয়ে বসেছিল। সে ছিল একটা খুব কম বয়সী ছেলে, যে বেশি দুনিয়া দেখেনি। সে এত কিছু এক্সপিরিয়েন্স করেছিল, তার বোঝাও হয়ে গিয়েছিল যে দুনিয়া সে যতটা মনে করে তার চেয়ে অনেক বেশি কঠিন। এখন মেজর বিয়ন্ড তাকে বলেন যে সে যা করতে পারত সে তা করেছে, তাই তাদের চলা উচিত। এরপর তারা সবাই এক অন্য ডকে যায়, যা কাছেই ছিল, আর ওখানকার নৌকাওয়ালাকে তাদের সাহায্য করার জন্য বলে। ওখানকার লোক প্রথমে তো তাদের জার্মান মনে করছিল, কিন্তু যখন তারা জানালো যে তারা নরওয়ের থেকে, তখন তারা তাদের সাহায্য করার জন্য মেনে যায়। আর লোকেরা আবারও সব বাক্সের এন্ট্রি করে সেগুলোকে দুটো জাহাজে লোড করে দেয়। আর যখন ওই জাহাজ সমুদ্রে যায় তো হঠাৎ এক জার্মান প্লেন ওপরে চলে আসে, কিন্তু সেখানে অনেকগুলো বোট থাকার কারণে তাদের চিনতে পারা যাচ্ছিল না। তাদের চেনা মুশকিল ছিল, যার ফলে শেষমেশ তারা সবাই বেঁচে যায়। তখনই হঠাৎ নিনির একটা কল আসে এবং সে জানতে পারে যে ফ্রেডরিকের পরিবার সুরক্ষিত আছে, আর এটা শুনে সে খুব খুশি হয়। ওই সময় সবাই খুব খুশি ছিল। তখনই ওই কবি একটা কবিতা গায়, যাতে সে নরওয়ের লোকেদের বেঁচে থাকার ব্যাপারে বলে। এটাও যে এই ধরনের রোমাঞ্চকর সফরে তাদের সবার ভেতর এক আসল যুদ্ধ লড়ার আগুন জ্বলেছিল, আর তারা সত্যি স্বাধীনতার জন্য লড়তে চেয়েছিল। আর এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়।